সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই আয়োজিত এন্ডো মার্চ 2026-এর আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং এই আয়োজনটি মূলত এন্ডোমেট্রিওসিস পুরো মার্চ মাস জুড়ে যেটি নিয়ে সচেতনতা করা হয় সেই বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো এবং শুনবো আমাদের সঙ্গে যে অতিথিরা যুক্ত হচ্ছেন তাদের কাছ থেকে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসি, সায়েন্টিফিক সেক্রেটারি, এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। আমাদের আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে স্থাপিত হয়েছে এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। এই সোসাইটি স্থাপনের পেছনে আসলে মূল উদ্দেশ্য কী এবং মার্চ মাস যেহেতু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ, এই সোসাইটি মূলত বাংলাদেশের নারীদের এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস বাড়ানোর ব্যাপারে কিংবা ট্রিটমেন্ট সেট প্রোটোকলের ব্যাপারে কিংবা এ বিষয়ে গবেষণাগুলোকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে কী করছে, এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক সামিনা চৌধুরী, সভাপতি এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। এছাড়া আমার সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, মহাসচিব এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। আমরা আসলে প্রথমে আলোচনাটি শুরু করতে চাই অধ্যাপক সামিনা চৌধুরী আপনাকে দিয়ে, যে এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ আসলে কবে স্থাপিত হয়েছে, কবে এর যাত্রা শুরু হয়েছে এবং এর মূল উদ্দেশ্যটি বা কী? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু বলতে চাই যে এন্ডোমেট্রিওসিস এই রোগটি কী, এটা না জানলে তো আমাদের দর্শকদের বুঝতে হবে। তো এই এন্ডোমেট্রিওসিস এমনই একটা স্ত্রী রোগ যেটা মাসিকের সাথে সম্পর্কযুক্ত এবং এটাকে বলা হয় যে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি প্রসেসের মধ্যে দিয়ে এটা যায় এবং এত ব্যথা হয় যে রোগীকে সারা জীবন ভোগায়। এবং যে কারণে একটুখানি বলা দরকার যে আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি 10 জনের মধ্যে একজন নারী বা আমরা কিশোরী বলবো যে একজন এটার শিকার। তার মানে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি। আর একটা জিনিস যে সারা পৃথিবীব্যাপী যদি আমরা দেখি এটা সংখ্যা প্রায় 200 মিলিয়ন মহিলা এবং কিশোরীরা এই রোগে ভুগছে। কাজেই এর এত বেশি ব্যাপকতা এবং এত বেশি কষ্ট এই রোগটি সহজে সারতে চায় না, যে কারণে কিছু কর্মকাণ্ড করাটা খুবই জরুরি, যেটার জন্য আমরা চেয়েছি যে এই রোগটি যদি তাড়াতাড়ি নির্ণয় করা যায় তাহলে তো রোগীদেরকে আমরা সুস্থ করে তুলতে পারবো বা যতটা তাকে আরাম দেওয়া যায়। এখন একটু জানা দরকার উপসর্গগুলো কী হয়। প্রথম উপসর্গ যেটা হয় অধিকাংশ মেয়েরই যেটা হয় সেটা হলো মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা হয় এবং এই ব্যথা যদি ওষুধপত্র খায় তাতেও খুব বেশি এটা কাজ দিতে চায় না এবং এই ব্যথা প্রতি মাসেই তীব্রতর হতে থাকে। এবং এটার আরেকটা খারাপ দিক হলো এই যতই আগাতে থাকে ততই আশেপাশের যে অর্গ্যানগুলো, তলপেটের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো আছে এগুলোকে ড্যামেজ করতে থাকে, যে কারণে এর পরবর্তী সময়ে অনেক জটিলতা বেড়ে যায়। তো সেই জন্য প্রথম দরকার এই রোগটি সম্বন্ধে সকলকে সচেতন করা। এইটার উদ্দেশ্য আমাদের এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ, আমরা 2020 সাল থেকে এটা করছি। এটা 1 নম্বর আমাদের উদ্দেশ্য। এই সচেতনতা শুধু মেয়েদেরকে বা একটা গোষ্ঠীর জন্য না, এটা সকল মানুষেরই এইটার বিষয়ে জানতে হবে। তার মানে সচেতনতা তার পরিবারের জন্য, স্কুল পর্যায়েও সেটা দরকার আছে এবং একেবারে জনসাধারণের কাছে এটা পৌঁছে দেওয়ার দরকার আছে। তো সোসাইটি কি শুধু একাই কাজ করছে নাকি ইন্টারন্যাশনাল অনেক সোসাইটির সাথে আপনাদের কোনো কোলাবোরেশন আছে? এছাড়া আমাদের কিন্তু আরও কর্মকাণ্ড আছে। একটা হলো সচেতনতার পাশাপাশি আমরা এই রোগটাকে কত আর্লি অবস্থায় তাড়াতাড়ি রোগটাকে আমরা নির্ণয় করতে পারি কিনা এবং এটা করতে হবে। আর এছাড়াও আমরা কিছু প্রিভেন্টিভ জিনিস যেমন ধরুন লাইফস্টাইল মডিফিকেশন। কিন্তু আপনি বারবার রোগটি আর্লি ডায়াগনোসিসের কথা বলছেন, এটা কি এমন কোনো বিষয় আছে যে এটি আসলে লক্ষণ থেকে ডায়াগনোসিস হতে অনেক সময় লেগে যায়? সময় লেগে যায়, কারণ এটা মাসিকের সাথে যেহেতু সম্পর্কযুক্ত ব্যথা হয়, সবাই মনে করে এটা নর্মাল। মেয়েদের মাসিকের সময় তো একটু ব্যথা হবেই। আবার অনেকে বলে এই ব্যথার জন্য চিন্তা করো না, এটা বিয়ে হলে ঠিক হয়ে যাবে। আবার বলে যে না, এটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, এই বলতেই থাকে। কিন্তু দেখা যায় যে এটা সহজে নিরাময়যোগ্য নয়। বুঝতে পেরেছি আমরা। জি, আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই যে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আপনাদের সোসাইটির পক্ষ থেকে আপনারা কি করছেন, কারণ এটি তো একটি ন্যাশন ওয়াইড প্রোগ্রাম।
এটি তো এমন না যে একটি পরিবারকে শুধু সচেতন করলাম, কাজটি শেষ হয়ে গেল। পুরো বাংলাদেশ জুড়ে আসলে কি কার্যক্রম রয়েছে আপনাদের? প্রথম থেকে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আমাদের সচেতনতা তৈরি করা এই রোগ সম্পর্কে। আমাদের যে সমস্যাটা ছিল সেটা, এই রোগের প্রধান উপসর্গ হলো মাসিকের সময় তীব্র ব্যথা। এই ব্যথাটাকে আসলে মাসিকের সময় মেয়েদের ব্যথা হতে পারে, অনেক সময় স্বাভাবিকভাবে এই ব্যথা হয়, কিন্তু আমাদের সমাজে এরকম একটা ধারণা বা তাদের ধারণা আছে যে মাসিকের ব্যথা এটা সবসময় এটা সব মাসিকের ব্যথাকে তারা স্বাভাবিকভাবে ধরে নেয়। তো আমাদের প্রথম কাজ ছিল যে মাসিকের সব ব্যথাই স্বাভাবিক ব্যথা নয়, মাসিকের সময় তীব্র ব্যথা রোগের কারণ হতে পারে। আমাদের এই উদ্দেশ্য ছিল যে এই রোগটাকে যদি আমরা সচেতনতার মাধ্যমে, আমাদের সচেতনতার যে টার্গেট যারা ছিল তারা ছিল, প্রথমে ছিল আমাদের সাধারণ জনগণ যেন মাসিকের ব্যথাটাকে মাসিকের সব ব্যথাকে তারা যেন স্বাভাবিক মনে না করে। আমাদের উদ্দেশ্য ছিল যে যত আমাদের নারী সমাজ, সেটা যেই বয়সেরই হোক, তাদেরকে সচেতন তৈরি করা যে মাসিকের এটা একটা এন্ডোমেট্রিওসিস নামক একটা জটিল রোগের মাসিকের ব্যথা উপসর্গ হতে পারে। এবং আমাদের উদ্দেশ্য ছিল টিচারদের সচেতন করা, আমাদের উদ্দেশ্য ছিল ফ্যামিলির লোকদেরকে সচেতন করা, আমাদের উদ্দেশ্য ছিল চিকিৎসক এবং যারা চিকিৎসকর্মী তাদেরকে সচেতন করা। এই উদ্দেশ্যে আমরা প্রথম কার্যক্রম শুরু করি। এটা কোনো বাধা পেয়েছেন কিনা? কারণ কি এটা নিয়ে তো আসলে অনেকের অনেক কুসংস্কার আছে, অনেক স্টিগমা আছে, যেভাবে আসলে সাধারণের কাছে পৌঁছানোর কথা, সেই জায়গাতে কি বাধাগ্রস্ত হয়েছি কিনা? প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল সচেতনতার পাশাপাশি তাদেরকে এডুকেট করা, এডুকেশন দেওয়া, সচেতনতা প্লাস এডুকেশন। কারণ এডুকেশন দেওয়ার সাথে সাথে আমরা যদি মাসিকের এন্ডোমেট্রিওসিসের প্রধান উপসর্গগুলো যখন তাদেরকে আমরা জানালাম, তারা বুঝলো, তখন তাদের নেক্সট পদক্ষেপ ছিল যে তাদের চিকিৎসামুখী হওয়া। চিকিৎসামুখী হওয়া, কারণ আমরা জানি যে সচেতনতার সাথে যদি এন্ডোমেট্রিওসিস কি বা এটার উপসর্গ কী, এই জিনিসগুলো তাদেরকে জানানো হয়, তাদের জানা থাকে, তাহলে এটাকে বলা হয় যে এ স্টেপ ফরওয়ার্ড টু সিক হেল্প। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছি আমরা, ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করেছি আমরা, প্রিন্টিং মিডিয়াতে আমরা লিখেছি এন্ডোমার্চ, আমরা যে বলি যে প্রতি বছর আমরা এন্ডোমেট্রিওসিস মান্থ, যেটা সচেতনতার মাস, সারা মাস ধরে আমরা প্রোগ্রাম করেছি। এবং আপনাদের সোসাইটি ফর্ম হওয়ার পরেই আমি যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে এন্ডো মার্চ 2000 হিসেবে আসলে এইভাবে করে প্রচারিত হচ্ছে। এর আগে কিন্তু এইভাবে এন্ডো মার্চকে যে উদযাপন করা হয়েছে না, আসলে এন্ডো মার্চ কেন, আপনি এন্ডোমেট্রিওসিস এই রোগটা সম্পর্কে সাধারণ মানুষের তো ধারণাই ছিল না। ইভেন আমাদের জুনিয়র, আমরা বলবো যে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এন্ডোমেট্রিওসিস রোগ সম্পর্কে তারা বেশিরভাগই জানতো না। সুতরাং এই জানার জন্য শুধু আমাদের সাধারণ জনগণ না, আমাদের চিকিৎসকের কাছে যখন আমাদের মেয়েরা যেত এই মানসিক তীব্র ব্যথা নিয়ে, হয়তো ব্যথার জন্য, ব্যথানাশক ওষুধের জন্য, তারা অনেক সময় ইগনোর করতো, রিল্যাক্টেন্ট থাকতো, তারাও মনে করতো যে এটা হয়তো স্বাভাবিক। সেজন্য আমাদের মিস ডায়াগনোসিস হলো। একজন রোগীকে অনেকগুলো ডাক্তারের কাছে গিয়ে পরে আমাদের গাইনোকোলজিস্টের কাছে এসে এই রোগটা তা আমরা এই জন্য আমরা এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস দিবস পালন করেছি। আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা অনেক সময় রোগীদেরকে সম্পৃক্ত করেছি, আমরা স্কুলের কিশোরীদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, আমি বলবো যে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি যেখানে আমরা নীতি নির্ধারকদেরকেও কিন্তু নিয়ে এসেছি। আমরা সাধারণ মাস থেকে শুরু করে নীতি নির্ধারক, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং সবাইকে যেন আমরা সচেতন করতে পারি যে এই রোগটা জটিল রোগ, এই রোগটাকে যদি প্রথম দিকে ডায়াগনোসিস করা যায় তাহলে এই রোগটাকে থামানো যায়, এর জটিলতার রোধ করা যায়, এর সিমটম বা সাফারিং কমানো যায়। যে স্কুল হেলথের ব্যাপারটা এসেছে, এই ধরনের সমস্যাগুলো কি আমাদের কারিকুলাম বা বই পুস্তকে আছে কিনা, বা যদি না থাকে সেটার জন্য আসলে কোনো চেষ্টা আছে কিনা, প্রথম কথা। এবং স্কুল পর্যায়ে আসলে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনারা আসলে কি কি করেছেন? 2020 সাল থেকেই শুরু করেছি একটা স্কুল হেলথ প্রোগ্রাম এন্ডোমেট্রিওসিসের উপরে, যেখানে আমরা স্কুলে ক্লাস 8 থেকে 12 ক্লাস পর্যন্ত মেয়েদেরকে আমরা এডুকেশন দিয়েছি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে, এবং সেটার সাথে সাথে আমরা একটা রিসার্চ ওয়ার্কও করেছি যে আমরা তাদেরকে, তখন কোভিডের সময় ছিল, অনলাইন অফলাইনে আমরা কোশ্চেনিয়ার দিয়েছি, যে তারা সেগুলো ফিল আপ করে আমাদেরকে পাঠিয়েছে, এবং একটা আমরা অ্যালগোরিদম তৈরি করেছিলাম, যে সেই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বের করে এনেছি যে আমাদের এই মেয়েদের মধ্যে
কয়জন এই রোগের শিকার হতে পারে। আচ্ছা। সেখানে একটু গবেষণার ফল যেটা দেখা গেছে যে এরা তো অল্প বয়সী মেয়ে, তখন হয়তো সাইন সিমটম অত প্রকট হয়নি। আচ্ছা। সেই হিসাবে আমরা পেয়েছি 6.8% অ্যাডোলেসেন্ট গার্লস যারা ক্লাস 8 থেকে 12 ক্লাস পর্যন্ত আছে তাদের মধ্যে রিস্ক আছে, তার কারণ তাদের ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। কাজেই এটা কিন্তু একটা যে কথাটা বলেছো যে কারিকুলামে এটা ইনক্লুড করা জরুরি কিনা, অবশ্যই জরুরি, এবং এটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, যেটা সালেহা বেগম চৌধুরী বললেন যে আমরা নীতি নির্ধারকদের এবং স্কুল বোর্ডের তারা কিন্তু অবশ্যই, এবং ওনারা যখন আমাদের কাছে এই ডিজিজ সম্বন্ধে জানলেন ওনারা খুবই পজিটিভ। ওনারা বলেন যে হ্যাঁ, মাসিকের স্বাস্থ্যের সাথে এন্ডোমেট্রিওসিস রোগটিকে আপনারা আমাদেরকে একটি পেজ লিখে দিন যেটা আমরা স্কুল হেলথ প্রোগ্রাম এবং স্কুল কারিকুলামের মধ্যে ইনক্লুড করতে পারি। আমি শুধু এটা বলবো যে স্কুল কারিকুলামে শুধু না, আমাদের যেমন নার্সিং কারিকুলাম আছে, আন্ডার গ্র্যাডস মেডিকেল কারিকুলাম আছে, সেখানে খুব নার্সিংয়ে সেরকম নেই, মেডিকেলেও আছে খুব সামান্য। কাজে এইটাকে গুরুত্ব দিয়ে এইটা সম্বন্ধে আরো ভালোভাবে জিনিসটাকে তুলে ধরতে হবে। একটা জায়গায় একটু জানতে চাই আপনার কাছে, শহরে এবং গ্রাম এই দুটো জায়গায় কি এটার অ্যাওয়ারনেসের জায়গাটাতে কোনো পার্থক্য দেখতে পান কিনা, বা কোন জায়গাটায় কাজ করা বেশি প্রয়োজন, বা শহর গ্রামের মধ্যে ডিজিজটা হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য রয়েছে কিনা? পুরোপুরি প্রিভেনশন সম্বন্ধে এখনো আমরা কিন্তু জানি না, যে কারণে তবু একটু ধারণা করা যায় যে বিশেষ করে লাইফস্টাইল, যেমন ধরুন যারা খালি বসে থাকে বা খেলাধুলা করে না তাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজে এইটা যাতে না হয় সেজন্য তাকে খেলাধুলা করতে হবে, শরীর চর্চা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের মধ্যে যেটা হবে যে ভেজিটেবল তাকে প্রচুর খেতে হবে, এবং রেড মিট মানে যেমন গরু, খাসি, চর্বি জাতীয় খাবার, এটা সবার জন্যই ক্ষতিকর, এবং খুব বেশি লবণ নয়, খুব বেশি চিনি নয়, এগুলো সবার জন্যই উচিত, এবং বিশেষ করে এই মেয়েদের জন্য এটা করাটা খুবই জরুরি। প্লাস্টিকের কন্টেইনারে খাবারের সাথে কি কোনো সম্পর্ক আছে? এটা একটা বলে যে বিশেষ করে গরম খাবার যদি প্লাস্টিকের মধ্যে দেওয়া হয়, কন্টেইনারে দেওয়া হয়, সেখান থেকে এক মাইক্রোপ্লাস্টিক এটা আসতে পারে এবং সমস্যা করতে পারে। এটা সমস্যা কি সমস্যা যে করবে এটা বলা খুব কঠিন, অনেক রকম সমস্যা এটা করবে, মানে যে কোনো অর্গানেই এটা সমস্যা করবে। আমি আসবো আপনার কাছে আবার অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে চিকিৎসকদেরকেও অ্যাওয়ার করতে হবে। সেই জায়গায় আমরা জানি যে এই ডিজিজটার একটা পর্যায়ে যে সার্জারির প্রয়োজন হতে পারে, এবং সেখানে স্কিল সার্জন আমাদের দেশে তৈরি করা, যারা আসলে খুব সেফলি এই সার্জারিটা করতে পারবেন। সেই জন্য কি সোসাইটির পক্ষ থেকে আপনারা কিছু করেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, আমরা জানি যে এটা সার্জারিতে একটা স্কিল, অবশ্যই একটা স্কিল সার্জন তৈরি করা অবশ্যই জরুরি, কারণ অপারেশনটা জটিল, অন্যান্য অপারেশনের থেকে এটা জটিলতর অপারেশন। তো এই আসলে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। আমরা আমাদের চিকিৎসা অ্যাওয়ারনেস ছাড়াও আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং তার যথাযথ যৌক্তিক একটা প্রয়োগ করা, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু প্রথম থেকে সচেতন ছিলাম। সেই জন্য আমরা কিন্তু অনেকগুলো আমরা সায়েন্টিফিক সেশন করেছি, আমরা ওয়েবিনার করেছি, ইভেন আমরা করোনার সময় আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে বা সার্জারিটা সেফ সার্জারি করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো আমরা আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার, ন্যাশনাল সেমিনার আমরা আলোচনা করেছি। এবং আমরা সোসাইটির পক্ষ থেকে আমরা এই বিষয়ে শুধু আমরা যে ইন্টারন্যাশনাল সেমিনার, সায়েন্টিফিক সেমিনার অথবা প্রতিটি আমরা ওয়েবিনারে তাদেরকে সচেতন করার পাশাপাশি যে আমরা ওয়ার্কশপ করেছি, আমরা অনেকগুলো ওয়ার্কশপের আয়োজন করেছি। আমরা রিসোর্স পার্সন বাইরে থেকে এনে অথবা দেশে যারা আছেন তাদেরকে নিয়ে সেফ সার্জারি করতে হলে আমাদের সেফ সার্জারি মানে কি, এটা কি চেকলিস্টে কিভাবে আমরা তৈরি করব, কিভাবে এটা অনুসরণ করব, এবং আমরা অপারেশনের আগে কিভাবে কি ধরনের সচেতনতা নিব, অপারেশনের সময় কি সতর্কতা নিব, কি মেজার নেব, অপারেশনের সময় কি মেজার নেব, অপারেশনের পরে কি মেজার নেব, আমরা প্রত্যেকটা জিনিস আমরা ওয়ার্কশপ ছাড়াও আমরা বলবো যে প্রায় প্রতি মাসেই আমরা সায়েন্টিফিক সেশন, ওয়েবিনার বা এবং অন্যান্য মাধ্যমে আমরা চিকিৎসকদের জানানোর চেষ্টা করছি। সোসাইটি থেকে কোনো সেমিনার যেমন করা হয়েছে, তার সাথে কি কোনো কনফারেন্সের আয়োজন করা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা আসলে কনফারেন্স মানে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স বলেন, ন্যাশনাল কনফারেন্স বলেন, আমরা কিন্তু একদিন ওয়ার্কশপের জন্য রাখি, যাতে আমাদের যারা স্পেশালিস্ট
বিশেষজ্ঞ যারা সার্জারি করছেন অথবা যারা চিকিৎসা দিচ্ছেন, সার্জারি ছাড়াও মেডিকেল ট্রিটমেন্টও যারা দিচ্ছেন, তারা যেন এই ওয়ার্কশপ থেকে তারা যেন লাভবান উপকৃত হতে পারে এবং তারা যেন নিজেরা স্কিল ডেভেলপ করতে পারে। অ্যাটলিস্ট আমরা এইটুকু জানি যে লাইভ আমরা লাইভ যেটা দেখিয়েছি বা আমরা এনে যেটা করেছি ওনাদেরকে রিসোর্স পারসন, সেটা ছাড়াও ভিডিও আমরা ভিডিও সেশনগুলো দিয়েও আমরা কিন্তু যারা বিশেষজ্ঞ তারা তো অলরেডি সবাই সার্জন, সুতরাং তারা ওইগুলো দেখেও কিন্তু তারা স্কিলটাকে আরো ইমপ্রুভ করতে পারে, এটা আমরা জানি। সেই আমি একটু স্মরণ করতে চাই যে আপনাদের সোসাইটির অ্যাডভাইজার ছিলেন লেট প্রফেসর টি.এ. চৌধুরী স্যার। সেই ক্ষেত্রে আসলে এই যে সোসাইটির কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়ই তারও কিছু নির্দেশনা ছিল। তার শুধু নির্দেশনা বলবো না, তার অনেক অবদান আছে আমাদের। আমরা বলবো উনি আমাদের একজন আলোকবর্তিকা। শুধু এন্ডোমেট্রিওসিস বলবো না, উনি আমাদের সোসাইটির জন্য এন্ডোমেট্রিওসিস সোসাইটি বলেন, প্যারেন্টস সোসাইটি বলেন, আমরা গাইনোকোলজিস্টদের কাছে সব স্ত্রীরোগ বিশেষজ্ঞদের কাছে উনি একজন পিতৃতুল্য মানুষ তো বটেই এবং বেস্ট টিচার আমাদের। তো উনি আমাদের এন্ডোমেট্রিস আমরা যখন আমরা শুরু করি ওনাকে নিয়েই আমরা উদ্বোধন করেছিলাম আমাদের প্রথম অনুষ্ঠান। উনি সায়েন্টিফিক সেশনে ওনার প্রেজেন্টেশন ছিল এবং ওনার দিক নির্দেশনা ছিল আমরা কিভাবে অগ্রসর হব। পরবর্তীতে আমরা ইভেন আপনি জানেন আমরা যে ওয়েবিনারগুলো টক শোগুলো আমরা বিশেষ করে আমরা ওয়েবিনারগুলো যখন করতাম সেটা প্রায় সময় আমরা স্যারকে দিয়ে আসতাম এবং স্যার আমাদেরকে শুধু দিক নির্দেশনা বলবো না, উনি আমাদের সার্জারিটা কিভাবে করতে হবে, আমাদের কিভাবে প্রসিড করলে আমরা সব চিকিৎসাটাকে আমরা সম্প্রসারণ করতে পারবো এবং চিকিৎসকদেরকে এই বিষয়ে আমরা আরও যত্নবান করতে পারবো, আরও স্কিলফুল করতে পারবো সেই জায়গাটুকু। এবং ইন্টারন্যাশনাল আমরা যতগুলা কনফারেন্স করেছি সেগুলোতেও কিন্তু উনি প্রধান হিসেবে আমাদের সবসময় থাকতেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক সামিনা চৌধুরী আপনার কাছে আসতে চাই যে এতগুলো কার্যক্রমের কথা শুনলাম, ঠিক তার সাথে সাথে এন্ডোমেট্রিওসিসটাকে তো আসলে একটা বার্ডেন হিসেবে ধরা হয়। আমরা যদি এটাকে বলি এন্ডো বার্ডেন, এখানে আসলে গবেষণার জায়গাটিকে যুক্ত করা, ডাটা সংগ্রহ করা, রেজিস্ট্রি করা, এই বিষয়গুলো অত্যন্ত সম্পৃক্ত রয়েছে। সেই বিষয়ে আসলে আপনাদের কার্যক্রম কি রয়েছে? আমরা এই সোসাইটির নিজস্ব অর্থায়নে এবং ভলান্টারি জব করে কিন্তু আপাতত 3টা আমরা রিসার্চ ওয়ার্ক করেছি, আরেকটা আমরা করতে যাচ্ছি। প্রথমটা হলো স্কুল বেসড প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস, এটা হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন করেছি। ন্যাশনাল পর্যায়ে আপনাদের কার্যক্রম, এই কার্যক্রমটি এটা আমরা তখন লোকাল পর্যায়ে গেছি, কিন্তু এখন আমরা ন্যাশনাল পর্যায়ে যাব। এর পরবর্তীতে যেটা করেছি সেটা হলো এন্ডো বার্ডেন, মানে এন্ডোমেট্রিওসিসের বার্ডেন কত আমাদের হসপিটালগুলোতে, এবং কান্ট্রি ওয়াইড ডাটা যেটা হসপিটাল বেসড, সেখানে আমরা দেখেছি যে গাইনি আউটডোরে প্রত্যেকটা হাসপাতালে যতগুলো রোগী আসেন তার মধ্যে 30% কিন্তু এই এন্ডোমেট্রিওসিসের রোগে ভুগছে। তার মধ্যে 10% হলো মানে ডায়াগনোসড কেস, আল্ট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস হয়েছে তারা আছে, এবং বাকি যে 22% যেটা আছে তারা হলো সাসপেক্টেড কেস, মানে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি, যে হয়তো আরও ইনভেস্টিগেশন করলেই জানা যাবে যে তারা এই রোগে আক্রান্ত। এবং আমি মনে করি যে এই জন্য প্রত্যেকটা হাসপাতালে একটা আলাদা কর্নারই থাকবে, আলাদা সেন্টারই থাকবে, শুধু এন্ডোমেট্রিওসিস নিয়ে তারা ডিল করবে। এবং এন্ডোমেট্রিওসিসটাকে আউটডোরটাকে এমনভাবে সাজাতে হবে, এন্ডোমেট্রিওসিস ক্লিনিকটাকে, সেখানে আমরা একটা রোগী মানে ওয়ান স্টপ সার্ভিস হিসাবে যেন ওখানে পায়। আউটডোরে একটা রোগী যখন আসবে তার আমরা হিস্ট্রি নেব, সিমটমগুলো দেখব, সেগুলো সব ডাটা বেসড কম্পিউটার বেসড জিনিসগুলো করব। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করার আমাদের ইচ্ছা আছে, সেটা হলো এআই বেসড স্ক্রিনিং টুল এখানে আমরা অ্যাড করব। সেই টুলটার নাম আমাদের হচ্ছে স্মার্ট এন্ডো। ওই টুলসটা ব্যবহার করলে সে টেলিফোনের মাধ্যমেই সে বুঝতে পারবে যে তার এখন এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনা, এবং তাকে যেতে হবে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে। এবং একটা কথা সালেহা বেগম চৌধুরী বলছেন যে যেতে তো দেরি হয়ে যাচ্ছে, তার কারণ তারা এটাকে স্বাভাবিক মনে করার কারণে তারা দেরি করছে রোগীর যেতে। তারপরে চিকিৎসক বদল হতে থাকে, তখন এক ডাক্তারের কাছে যায়, তিনি একটা চিকিৎসা দেন, আবার দেখা যায় যে না ভালো হচ্ছে না, আরো করে আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পর্যন্ত আস্তে আস্তে 6-7 জন ডাক্তার তো বদল হয়ই।
কাজে এই একটা ডিলে, এবং এরপরেও আরেকটা ডিলে হয় যে হাসপাতালগুলোতেও সবাই এত বেশি সচেতন না, বা এরকম আলাদা করে তাদের জন্য যে তাদের যোগ্য চিকিৎসা দেওয়ার সেরকম ব্যবস্থা সব জায়গায় না। কাজে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আমরা তৈরি করছি, একটা ক্যান্সার রেজিস্ট্রির মতন আমরাও একটা এন্ডোমেট্রিওসিস রেজিস্ট্রি, আমাদের আরো অন্যান্যরা গাইডলাইন তৈরি করা এবং চেকলিস্ট তৈরি করা। এবং আমরা যেটা এআই বেস টুলের কথা আমি না বলে পারছি না, এইটার মাধ্যমে আমরা একটা রোগী যখন ডায়াগনোসিস হলো, তার চিকিৎসা হলো, তার ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। তখন এই রোগী একবার চিকিৎসকের কাছে আসলে চিকিৎসক তাকে সারা জীবনের জন্য কিন্তু তার আওতায় থাকতে হবে। এই জন্য যে এই রোগটা সহজে সারে না, কিন্তু কি হলো না হলো ফলো আপ প্রত্যেকটা জিনিস দরকার তাকে সুস্থ রাখার জন্য। সেজন্য এইটার কিন্তু খুব প্রয়োজন আছে যে একটি রোগী আমি যে প্রেসক্রিপশন দিলাম, ডাক্তার দুটো কথা বলে ছেড়ে দিলাম, এতে কিন্তু এই রোগের চিকিৎসা হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক সামিনা চৌধুরী আপনাকে এবং অধ্যাপক সালেহা বেগম চৌধুরী আপনাকেও। আপনারা সোসাইটির কার্যক্রম নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন এবং আগামীতে বাংলাদেশে আরও মোর ওয়ার্ক নিয়ে আপনারা আরও ব্যাপ্তি ছড়িয়ে এই কাজ নিয়ে এগিয়ে যান, এই শুভকামনা থাকছে আপনাদের সোসাইটির প্রতি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। মাসিকের সময় তীব্র ব্যথা, এটি আসলে নারীর একটি নীরব কান্না। এই জায়গাটিকে আমরা সামনের দিকে নিয়ে আসতে চাই এবং আমরা সকলকে অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসতে চাই, যেন এই রোগটি নির্ণয়ে আমাদের কোনো দেরি না হয়ে যায়। অতএব আপনার পরিবারে যে এই কন্যা সন্তানটি রয়েছে, তার মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, সেটিকে একটু আমলে নিতে হবে এবং দ্রুত একজন গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।